তার প্রিয় খাদ্য ছিল গরুর ভুড়ি, প্রিয় গান জিন্দেগি জিন্দেগি, প্রিয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সবচাইতে বেশি লোভ তার টাকার প্রতি, সবচাইতে অপছন্দের নামাজি মানুষ, সবচাইতে স্বস্তি এবং আনন্দের মানুষের লাশ, সবচেয়ে বেশি পটু মিথ্যা বলায়। যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময়ের ব্যক্তিগত উপদেষ্টা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু রচিত রাজনৈতিক স্মৃতিকথামূলক গ্রন্থ আমার ফাঁসি চায়ের শেষ পর্বে আপনাদের স্বাগতম। বইটি পাঠের দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পুলিশের গুলিতে কেউ মারা যায়নি, শুধু লাশ চাই, মানুষের লাশ। 1990 সালে সামরিক স্বৈরাচার নিপাত হয়ে গণতন্ত্র মুক্ত করতে দেশের বহু লোককে জীবন দিতে হয়েছে। শহীদ নূর হোসেনের রক্তে ভেজা স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর গুলিতে রাজধানী ঢাকাসহ এদেশের অনেক তাজা প্রাণ নিহত হয়েছে। 1990 সালে এরশাদ পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পরিচালিত 1991 সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেগম খালেদা জিয়া সরকারের পতন আন্দোলনে রাজধানী ঢাকা শহরে পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর গুলিতে একজন লোকও নিহত হয় নাই। যদিও 1991 সালের পর থেকেই খালেদা জিয়া সরকারের পতনের লক্ষ্যে নানান ইস্যুতে শুরু হওয়া শেখ হাসিনার আন্দোলনে ঢাকা শহরে মোট 103 জন লোক গুলিতে নিহত হয়েছে। তথাপি এই নিহত হওয়া 103 জন লোকের মধ্যে একজন লোকও পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার গুলিতে নিহত হয়নি। 1991 সালের নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বেগম জিয়া ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনা খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া হয়ে ওঠেন। কখনো ভোট প্রত্যাহারের আন্দোলন, কখনো সচিবালয় ঘেরাও, কখনো সংসদ ভবন ঘেরাও, কখনো নির্বাচন কমিশন ঘেরাও, কখনো বাজেট বাতিলের দাবি, কখনো প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও ইত্যাদি নানান ইস্যুতে 1992 থেকে শুরু হওয়া এবং 1996 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করা পর্যন্ত শেখ হাসিনার সকল আন্দোলন, সংগ্রাম ও হরতালের প্রায় প্রতিটি কর্মসূচিতেই 2 জন, 3 জন, 4 জন করে মানুষ গুলিতে নিহত হয়েছে। এই নিহত হওয়া মানুষেরা কেউই পুলিশ, বিডিআর বা সেনাবাহিনীর গুলিতে নিহত হয়নি। আবার এই নিহত হওয়া 103 জনের সকলেই নাম গোত্রহীন, পরিচয়হীন, অজ্ঞাতনামা ব্যক্তি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিচালিত খালেদা জিয়া সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগের পরিচয় বহনকারী একজন কর্মীও নিহত হয়নি। শেখ হাসিনা নিহত হওয়ার ব্যক্তিদের তার দল আওয়ামী লীগের কর্মী বলে দাবি করলেও নিহতদের নাম পরিচয় খুঁজে পাননি এবং বেগম খালেদা জিয়া সরকার বলেছেন নিহতরা নিরীহ পথচারী। আন্দোলনের সময় গুলিতে নিহত হতভাগা ব্যক্তিরা নিরীহ পথচারী না রাজনৈতিক কর্মী সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হল গুলিতে নিহত ব্যক্তিরা পুলিশের গুলিতে নিহত হল না, বিডিআরের গুলিতে নিহত হল না, নিহত হল না সেনাবাহিনীর গুলিতে। তবে কাদের গুলিতে 1992 থেকে 1996 সাল পর্যন্ত কেবল ঢাকা শহরেই 103 জন মানুষ নিহত হল? হোক না নিহতরা অজ্ঞাত পরিচয়, তবু নিহত হতভাগারা তো এদেশেরই মানুষ ছিল। কারা তাদের নির্বিচারে গুলি করে হত্যা করল? হত্যাকারীরা কারা? কি তাদের পরিচয়? কারা হত্যাকারীদের মানুষ খুন করার জন্য মদত দিল? কারা হত্যার আয়োজন করল? কার স্বার্থে এতগুলো মানুষ খুন করা হলো? শেখ হাসিনা তার ভাষায় নিহতরা পুলিশের গুলিতে নিহত না হলেও খালেদা জিয়ার বিএনপি সন্ত্রাসীরা নিহতদের গুলি করে খুন করেছে। প্রতিটি আন্দোলন, হরতাল, ঘেরাও কর্মসূচিতে এইভাবে নিরীহ পথচারী মানুষ শেখ হাসিনার ভাষায় বিএনপির সন্ত্রাসীদের গুলিতে নিহত হতে লাগল। যে কোনো ধরনের কর্মসূচির নির্দিষ্ট দিনের 2 দিন আগে ঢাকা শহরের সকল পেশাদার খুনিদের কাছে মানুষ খুন করার জন্য অগ্রিম টাকা পৌঁছে দেওয়া হতো। পেশাদার খুনিদের বলা হতো, আমাদের আগামী কর্মসূচির নির্দিষ্ট দিনে লাশ চাই, মানুষের লাশ, হোক সে যে কোনো মানুষের লাশ। এই দেয়া হলো অগ্রিম টাকা। বাকি টাকা লাশ দেওয়ার পর কর্মসূচির নির্দিষ্ট দিনে কর্মসূচির সফলতার দিকে নজর দেওয়া হতো না।
গভীর উত্তেজনার সাথে তাকিয়ে থাকা হতো মানুষের লাশ পড়ার সংবাদের দিকে। মানুষের লাশ পড়ার নিশ্চিত সংবাদ না আসা পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পানাহার সম্পূর্ণ বন্ধ থাকত। যতক্ষণ পর্যন্ত মানুষ খুন হওয়ার চূড়ান্ত খবর না আসত, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধুমাত্র চা আর সেই সাথে ফেন্সিডিল ছাড়া আর কোনো কিছুই খেতই না। শুধু ছটপট ছটপট করতেন আর এখনো লাশ পড়ল না, এখনো লাশ পড়ল না, এরপর আমি কি করব, কি কর্মসূচি দেব, এই সব বলতেন। এখনো লাশ পড়ল না বলে উন্মাদিনী পাগলিনীর ন্যায় প্রলাপ বকতে থাকতেন এবং ২৯ নম্বর মিন্টো রোডের দোতলা নিচতলা পায়চারি করতে থাকতেন। যে মুহূর্তে মানুষ খুন হওয়ার সংবাদ বা লাশের সংবাদ নিয়ে আসা হতো, বঙ্গবন্ধু কন্যা স্বস্তিতে বিছানায় গা এলিয়ে দিয়ে বলতেন, আমার ক্ষুধা লেগেছে, খাবার লাগাও। ১-১.৫ ঘন্টার স্বস্তি ও সুখের নিদ্রা শেষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তৈরি হয়ে হাতে রুমাল নিয়ে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে লাশ দেখতে যেতেন। হাসপাতালের মর্গে লাশ দেখে চোখে রুমাল চেপে ধরতেন। ফটো সাংবাদিকেরা ছবি তুলত। লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অশ্রু সংবরণ করতে পারলেন না। এই ক্যাপশন দিয়ে সেই ছবি পত্রিকায় ছাপা হতো। সচিবালয় ঘেরাওয়ের এক কর্মসূচির দিনে দুপুর গড়িয়ে ২টা বেজে গেল, কিন্তু লাশ পড়ার কোনো সংবাদ এলো না। এদিক সেদিক কত লোক পাঠালেন, কিন্তু লাশ পড়ার কোনো সংবাদ নেই। বঙ্গবন্ধু কন্যা তীব্র উত্তেজনায় প্রায় উন্মাদ হয়ে প্রলাপ বকতে লাগলেন। সকাল 10টায় সচিবালয় ঘেরাওয়ের কথা, এখন পর্যন্ত একটি লাশও পড়েনি, পুলিশ একটি টিয়ার গ্যাসও ছোড়েনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শুধু জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে এনএসআই বিল্ডিংয়ের সামনে বিশাল কড়ই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছেন আর পুলিশ অফিসারদের সাথে খোশ গল্প করছেন। এদিকে বিজয়নগরের শেখ হাসিনা ও শেখ রেহানার চাইনিজ রেস্টুরেন্ট সুং গার্ডেনের সামনে বসে কর্ন স্যুপ খাচ্ছেন কেন্দ্রীয় নেত্রী বর্তমান খাদ্যমন্ত্রী মতিয়া চৌধুরী। ২৯ নম্বর মিন্টো রোডের সরকারি বাসভবনে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে সংবাদ এলো, লাশ ফেলার মতো ন্যূনতম কোনো ক্ষেত্রও তৈরি হচ্ছে না, আর তাই লাশ ফেলা যাচ্ছে না। অর্থাৎ খুনিদের মানুষ খুন করতে যে গোলযোগপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হয়, তার নিম্নতম পরিবেশও সৃষ্টি হচ্ছে না। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের আজকের সচিবালয় ঘেরাও কর্মসূচি ব্যর্থ হয়েছে। কোনো রকম গোলমাল হচ্ছে না, সবকিছু শান্ত ও স্বাভাবিক রয়েছে, ফলে খুনিরা মানুষ খুন করার সুযোগ পাচ্ছে না। এই কথা শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, যাও দ্রুত তোফায়েল ভাইয়ের কাছে যাও, মতিয়া চৌধুরীর কাছে যাও, গিয়ে আমার কথা বলো, সামান্য একটা কিছু করতে বলো। আর যদি কিছু না হয় তাহলে আগামী দিনে কর্মসূচি দেওয়ার মতো কোনো পুঁজি থাকবে না। যাও তাড়াতাড়ি গিয়ে বলো সামান্য গোলযোগ সৃষ্টি করতে। ছুটে যাওয়া হলো। গিয়ে তোফায়েল আহমেদকে বলা হলো, তোফায়েল ভাই, নেত্রী সামান্য গোলযোগ সৃষ্টি করতে বলেছেন। শুনে ভয়ানক রেগে গিয়ে তোফায়েল আহমেদ বললেন, যাও এখান থেকে, আমি ওইসবে বিশ্বাস করি না, আমি নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, আমি ওই সবে বিশ্বাস করি না, আর একবারও তুমি আমার ওইসব বলবো না, তুমি যাও এখান থেকে। এই কথা বলে তোফায়েল আহমেদ তাড়িয়ে দিল। এরপর আসা হলো মতিয়া চৌধুরীর কাছে। মতিয়া চৌধুরী সব শুনে প্রথমে চড়া গলায় বলল, আমি ওসব পারবো না। সঙ্গে সঙ্গে চুপ করেন বলে মতিয়া চৌধুরীকে একটা ধমক দিতেই মতিয়া চৌধুরী ভেজা বেড়ালের মতো চুপ মেরে গিয়ে বলল, দেখো আমি মহিলা মানুষ, আমি কি করতে পারি, তুমি বসো, তুমি বসো বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, স্যুপ খাও, এই নাও স্যুপ খাও, এইদিকে একটা স্যুপ দেন বলে সুং গার্ডেনের এক বয়কে ইশারা করলেন। ২৯ নম্বর মিন্টো রোডে গিয়ে পরিস্থিতি বলা হলো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নগদ ১ লক্ষ টাকা দিয়ে বললেন, আমি লাশ চাই, যে করেই হোক লাশ চাই। বেলা তখন ৩টা। কাপ্তান বাজারের উত্তর পাশে গুলিস্তান বাস স্ট্যান্ডের কাছে মানুষ খুনের জন্য খুনিরা অপেক্ষা করতে লাগলো। ঢাকার বাইরে থেকে একটা বাস এসে ভিড়ল। কত মায়ের সন্তান, কত বোনের স্বামী, কত সন্তানের পিতা বাস থেকে নামতে শুরু করলো। বাস থেকে নামা নাম না জানা নিরীহ ২০-৩০ জন যাত্রীর সামান্য ভিড়। খুনিদের দেশে তৈরি পাইপগান গর্জে উঠল। পাইপগানের এক ঝাঁক গুলি নাম না জানা নিরীহ যাত্রীদের বিদ্ধ করল। ১৪-১৫ জন যাত্রী পিচ ঢালা রাজপথে লুটিয়ে পড়ল। ২৯ নম্বর মিন্টো রোডে শকুনের মতো অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই সংবাদ দেওয়ার সাথে সাথে তিনি পুলকিত হয়ে বললেন, মরেছে তো, মরেছে তো, যেভাবে গুলি করা হয়েছে তাতে না মরে বাঁচার কথা না,
যাও যাও যাও, মেডিকেল হাসপাতালে যাও, দেখো কয়টা লাশ পড়েছে, দেখে আমাকে খবর দাও। এই ক্ষুধা লাগছে, খাবার দাও। হাসপাতাল থেকে ফিরে এসে বলা হলো 3টা লাশ পড়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৈরি হয়ে হাতে রুমাল নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে গুলিতে নিহতদের লাশ দেখে চোখে রুমাল দিলেন। ফটো সাংবাদিকেরা ছবি তুলল, পত্রিকায় সেই ছবি ছাপা হলো। নেতা ও উপনেতাদের সাথে আওয়ামী সভানেত্রীর সম্পর্ক। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের চাকর তুল্য মনে করেন না। তার কাছে তার বাসার একটা চাকরের যে মূল্য আছে, যে কদর আছে, যে মর্যাদা আছে, আওয়ামী লীগের নেতাদের তাও নেই। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে প্রকাশ্যে বলতেন, এরা সব ধান্দাবাজি আর সাদাবাজির জন্য আমার সাথে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই যিনি স্বয়ং শেখ হাসিনা এবং তার চাকর বাকর দ্বারা একবার না একবার অপমান অপদস্থ হননি। অবশ্য এক্ষেত্রে বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ডাক ও তার মন্ত্রী মোহাম্মদ নাসিম ব্যতিক্রম। এই দুই আওয়ামী লীগ নেতা বরাবরই শেখ হাসিনার সাথে একটা দূরত্ব বজায় রেখে চলতেন। হয়তো অপমান অপদস্থ হওয়ার ভয়েই কৌশলগত কারণেই দূরত্ব বজায় রেখে চলেছেন। তোফায়েল আহমেদ সম্পর্কে কথিত আছে যে তিনি আওয়ামী লীগে মার্কিন যুক্তরাষ্ট্রে লবিং করতেন, আর এ কারণেই শেখ হাসিনা তোফায়েল আহমেদকে পারতপক্ষে ঘাটাতে সাহস পেতেন না। তোফায়েল আহমেদও দলের রাজনৈতিক কলাকৌশল ইত্যাদি ব্যাপারে শেখ হাসিনার প্রতিপক্ষ কখনোই হতেন না। শেখ হাসিনা যা বলতেন, যা করতেন, তোফায়েল আহমেদ কখনোই তার বাদ সাধতেন না বা বিরোধিতা না করে নীরব নিশ্চুপ থাকতেন। এমনকি রাজনীতিতে শেখ হাসিনা যে অস্ত্র, বোমা, জ্বালাও পোড়াও, খুন খারাপি সৃষ্টি করেছিলেন এবং ঢালাওভাবে যে চাঁদাবাজি শুরু করেছিলেন, এর সবই তোফায়েল আহমেদ জানতেন, কিন্তু কখনোই সরাসরি জড়িত হতেন না। ধরি মাছ না ছুঁই পানি, এমন একটা ভাবে তোফায়েল আহমেদ থাকতেন। সভা সমাবেশের মঞ্চে বসেই তোফায়েল আহমেদ গভীরভাবে শেখ হাসিনাকে বলতেন, নেত্রী, আপনার গোলন্দাজ বাহিনী ঠিক আছে তো? শেখ হাসিনা তোফায়েল আহমেদের প্রশ্ন শুনে খুবই পুলকিত হতেন এবং গর্ব ও দম্ভের সাথে বলতেন, মিরপুরে 3000, নারায়ণগঞ্জে 2000, ফার্মগেটে 2000 ককটেল বোমা ও কাটা রাইফেল রেডি আছে, সারা দেশ একেবারে তামা তামা বানিয়ে ফেলব। তোফায়েল প্রশ্ন করেন, আর অ্যাকশন বাহিনী? অ্যাকশন বাহিনী মানে মানুষ খুন করার জন্য পেশাদার খুনি। যা হোক, শেখ হাসিনা বলেন, সারা ঢাকা শহরেই অ্যাকশন বাহিনী তৈরি আছে, হুকুম দিয়েই লাশ পাওয়া যাবে, নতুন কর্মসূচি দিতে অসুবিধা হবে না। এসব শুনে তোফায়েল আহমেদ বলতেন, হ্যাঁ নেত্রী, সব ঠিকঠাক মতো দেখেন। শেখ হাসিনা সভা সমাবেশ মিছিলে গেলেও দলীয় কার্যালয়ে তেমন একটা যেতেন না। ফলে বাধ্য হয়েই শেখ হাসিনার বাসায় শেখ হাসিনার সাথে দেখা করার জন্য যখন যে নেতাই এসেছেন, সে নেতাই হয় চাকর বাকর দ্বারা, না হয় শেখ হাসিনার পোষা আত্মীয় দ্বারা অপমানিত হয়ে ফেরত গিয়েছেন। এক পর্যায়ে নেতারা শেখ হাসিনার বাসায় আসাই ছেড়ে দিলেন। যে দু একজন নেতা আসত, তারা মতিউর রহমান রেন্টু অথবা মিসেস মতিউর রহমান রেন্টুকে বিনয়ের সাথে অত্যন্ত ভদ্রভাবে বলতেন, একটু নেত্রীর সাথে দেখা করতে চেয়েছিলাম, দেখা করা কি সম্ভব হবে? আপনি বসুন। দেখছি বলে মতিউর রহমান রেন্টু দোতলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আসত। শেখ হাসিনা আত্মীয় স্বজন নিয়ে টেলিভিশন ডিশ অ্যান্টেনা অথবা ভিসিআরে হিন্দি সিনেমা দেখছেন, সিনেমার সাথে নাচছেন, গাইছেন, হাসি ঠাট্টা করছেন। সভা সমাবেশ মিছিলের কর্মসূচি না থাকলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সাধারণত আত্মীয়দের নিয়ে হিন্দি সিনেমা দেখেই দিন কাটান। হিন্দি ছবির মধ্যে যে ছবিতে অসৎ রাজনৈতিক নেতানেত্রীদের খুন খারাপি, ঘুষ, কালোবাজারি, হীন চরিত্র রয়েছে, বেছে বেছে সেই সকল হিন্দি সিনেমাগুলোই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারাদিন বসে দেখতেন এবং রপ্ত করতেন। শুধু দেখা এবং রপ্ত করার মাধ্যমেই জননেত্রী শেখ হাসিনা সীমাবদ্ধ থাকতেন না। হিন্দি সিনেমার রাজনৈতিক নেতা নেত্রীর চরিত্রে সমাজে খুন খারাপি, ঘুষ, যত রকম খল চরিত্র দেখানো হয়, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তা রপ্ত করে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উপর তা অনুশীলনও করতেন। আওয়ামী লীগের সভানেত্রীর সাক্ষাৎকার প্রার্থী নেতাকে নিচে বসিয়ে রেখে মতিউর রহমান রেন্টু দোতলায় এসে যখন বলতো, আপনার কেন্দ্রীয় অমুক নেতা আপনার সাথে দেখা করতে চায়, বঙ্গবন্ধু কন্যা তখন হিন্দি ফিল্ম দেখছেন। যেই কেন্দ্রীয় নেতা দেখা করতে চান শুনলেন, অমনি দূর দূর, খেদাও খেদাও বলে উঠতেন। অগত্যা মতিউর রহমান রেন্টু নিচে এসে কেন্দ্রীয় নেতাকে বলতো, লিডার, নেত্রী দরজা বন্ধ করে রেখেছেন। কয়েকবার দরজায় টোকা দেওয়ার পরও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আপনি বাসায় থাকছেন না লিডার?
নেত্রী দরজা খুললেই আপনাকে বাসায় ফোন করে দেব। ফোন করার পর আপনি চলে আসবেন। এইভাবে কৌশল করে নেতাদের বিদায় করা হতো। নেতারাও বুঝত নেত্রীর কাছে তাদের কোনো মূল্য নেই। নেতারাও বলতো, ঠিক আছে, ঠিক আছে, নেত্রী উঠলেই আমাকে ফোন করে দিও, আমি বাসায় যাই। ফোন যে আর যাবে না এটাও নেতারা বুঝত। শেখ হাসিনার পোষ্য আত্মীয় থাকতে কেন নেতারা মতিউর রহমান রেন্টুর কাছে আসত? কারণ অতীতের অভিজ্ঞতা থেকে নেতারা জানতেন পোষ্য আত্মীয়দের কাছে গেলে নির্ঘাত অপমান অপদস্থ হওয়া ছাড়া অন্য কিছু হওয়া ভাগ্যে নেই। শুধু পোষ্য আত্মীয়রাই নয়, বেতনভুক্ত চাকর বাকরের কাছে গেলেও একই অবস্থা। তাই নেতারা মতিউর রহমান রেন্টুর কাছে আসতেন শুধু এই ভরসায় যে সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে না পারলেও অন্তত অপমান অপদস্থ হতে হবে না। নেতাদের এই অপমান অপদস্থ হওয়ার পেছনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদানই সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু কন্যা স্বয়ং নিজে নেতাদের দূর দূর করতেন, অপমান অপদস্থ করতেন বলেই তার পোষ্য আত্মীয় ও চাকরবাকরেরাও তাই করত। মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ছাড়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশেপাশের একজনও ভদ্রলোক ছিল না। চরম অভদ্র এবং নিতান্তই ছোটলোকের সন্তান ছোটলোক দ্বারা শেখ হাসিনা পরিবেষ্টিত থাকতেন এবং এখনও আছেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে অজস্র ছোটলোকের সন্তান ছোটলোকদের অভদ্র ছোটলোকি আচার আচরণ সম্পর্কে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জানতেন না তা নয়, তিনি সবই জানতেন। শুধু জানতেনই না, জেনে শুনেই এদের অসভ্য অভদ্র ছোটলোকি আচার আচরণকে তিনি রীতিমতো প্রশ্রয় দিতেন। এরা এতই অসভ্য অভদ্র ছোটলোক যে এরা কখনোই মানুষকে সালাম দিত না, বরং কেউ ওদের সালাম দিলে এরা সালামও নিত না। আওয়ামী লীগের উপদেষ্টাদের ভাগ্যেও একই আচার আচরণ প্রযোজ্য ছিল। কোনো উপদেষ্টা কখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে দূর দূর উপদ্রব খেদাও বলে তিনি তাদের বিদায় করতেন। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান এলজিআরডি মন্ত্রী জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান ১৯৯২ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জনৈক মহিলার নাম উল্লেখ করে বললেন, নেত্রী, ওর নামে অনেক স্ক্যান্ডাল আছে। বঙ্গবন্ধু কন্যা সঙ্গে সঙ্গে বললেন, কি বেশ্যা? এই তো, কুত্তার জাতকে তো বেশ্যা দিয়ে নেতৃত্ব দেয়াবো। শেখ হাসিনার মুখে এই রকম কথা শোনার পর আইভি রহমান তো বনে যান। আর একটি কথাও না বাড়িয়ে তিনি বিদায় নেন। ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মোহাম্মদ হাফিজুর রহমান টোকন, শেখ মারুফ এবং আরও কয়েকজন গল্প করছেন। আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে কাকে জেনারেল সেক্রেটারি করা যায় কথা উঠলেই বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, সাজেদা চৌধুরী মেয়ে মানুষ, তাকে জেনারেল সেক্রেটারি করা চলে না। তোমরা এমন একজন পুরুষের নাম বলো যে শুধু নামেই পুরুষ, কিন্তু কাজকর্মে মেয়ে মানুষের চেয়েও লেবেন্ডিস। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে জেনারেল সেক্রেটারি বানানো যাবে না। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে দলের সেক্রেটারি করলে সে আব্দুর রাজ্জাকের মতো দল ভেঙে ফেলবে। একজন পুরুষকেই দলের সাধারণ সম্পাদক করতে হবে, যে পুরুষ নামে পুরুষ কাজে পুরুষ নয়, এমন একজন মেরুদণ্ডী পুরুষকে দলের সাধারণ সম্পাদক করতে হবে। তিনি এভাবেই নির্দেশ দিলেন। শেখ ফজলুর রহমান টোকন বললেন, ফুপু, জিল্লুর রহমানকে বানালে কেমন হয়? সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বললেন, ইয়েস ইয়েস, তুমি তো ঠিক বলেছ, ওই তো সবচাইতে ফিটেস্ট। শেখ মারুফ বলল, না বুবু, জিল্লুর রহমানকে বানানো যাবে না। জিল্লুর রহমান আর তার বউ আইভি রহমান 15ই আগস্টের পর খুনি ফারুক ডালিমের দাওয়াত করে বিরিয়ানি রান্না করে খাওয়াইছিল। সুতরাং জিল্লুর রহমানকে তুমি জেনারেল সেক্রেটারি বানাতে পারো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, হ্যাঁ, একেই আমার দরকার, এই সব দিক থেকে উপযুক্ত। জিল্লুর রহমানকে দলের সেক্রেটারি করলে ভেড়া বানিয়ে রাখা যাবে, ওই ভেড়ার গলায় রশি না থাকলেও উঠানের বাইরে যাবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই কাউন্সিল করে জিল্লুর রহমানকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করলেন। জননেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে দুইটি জিনিস ছাড়া আর কোনো কিছুই চেনেননি। জিনিস দুইটির একটি হলো অর্থ, মানে টাকা পয়সা, আর অন্যটি হলো লাশ, মানে মানুষের লাশ। এই দুইটি জিনিস ছাড়া তার দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং অন্যান্য যারা তার কাছে এসেছেন তাদের কাছে কোনোদিনই তিনি অন্য কিছুই চাননি। এমনকি ২৮ সেপ্টেম্বর তার জন্মদিনে যারা টাকা ছাড়া অন্য কিছু উপহার নিয়ে আসতেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভৎসনার সাথে তাদের বলতেন, এইগুলো আমি নেই না,
আমি ক্যাশ চাই, ক্যাশ। নগদ টাকা ছাড়া অন্য উপহার আমি গ্রহণ করি না। 1996 সালের 28 সেপ্টেম্বর গণভবনে বসেও তিনি একই কথা বলেছেন। অর্থের দাবি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রধান দাবি। আপনি যেই হন না কেন, যেখান থেকেই টাকা নিয়ে আসেন না কেন, জননেত্রী শেখ হাসিনার কথা হচ্ছে তাকে টাকা দিতে হবে। যদি টাকা না দেন তাহলে তার কাছে মানুষ হিসেবেই গণ্য হবেন না। জননেত্রী শেখ হাসিনার ডান হাতে টাকা দেবেন, ডান হাতের টাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আপনার কথা বেমালুম ভুলে গিয়ে টাকার জন্য নতুন মক্কেলের দিকে হাত বাড়িয়ে দেবেন। এমনভাবে তিনি টাকা নেবেন যেন তার পিতা শেখ মুজিবুর রহমান আপনার কাছে টাকা রেখেছিলেন। তিনি শেখ হাসিনা পিতার উত্তরাধিকার হিসেবে পিতার টাকাই আপনার কাছ থেকে নিচ্ছেন। টাকা চাই চাই, টাকা দিতেই হবে। চুরি করে টাকা এনেছেন, তাও দিতে হবে। কালোবাজারি বা পাচার করে টাকা এনেছেন, তাও দিতে হবে। মানুষ খুন করে টাকা এনেছেন, তাও দিতে হবে। ঘুষ খেয়ে টাকা এনেছেন, তাও দিতে হবে। ঘুষ খেতে এবং ঘুষ দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জুড়ি মেলা ভার। টাকা না দিলে আপনাকে মুহূর্তের মধ্যে অপমান করে বের করে দিতে পারেন, আবার টাকা দিলেই আপনার সমাদর করে মর্যাদা দিয়ে চেয়ারে বসাতে পারেন। একদিন ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে আছেন জননেত্রী শেখ হাসিনা এবং তার চাচাতো ভাই শেখ হেলাল। এমন সময় বজলুর রহমান, শেখ মুজিবুর রহমানের পিএ, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিয়াজো অফিসার, জনৈক ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে এসে বলল, নেত্রী, ইনি একটি অনুষ্ঠান করতে চান। বজলুর রহমানের কথা শেষ না হতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রেগে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে আগন্তুক লোকটিকে বললেন, এখানে কি ইতরামি করতে এসেছেন? বানরামিরা জায়গা পান না? আপনাকে না বলে দিয়েছে আমি যাব না, আবার এসেছেন বুঝি ফাতরামি করতে? আপনি কোথাকার কোনো আলতু ফালতু লোক তার ঠিক নাই, আর আমি আলতু ফালতু লোকের আলতু ফালতু অনুষ্ঠানে যাব, এটা ভাবলেন কি করে? আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আমার কি কোনো দাম নাই? যান, বেরিয়ে যান। এই লোককে বের করে দাও, এই লোক যেন আর ঢুকতে না পারে। ভদ্রলোক প্রথমে হকচকিয়ে গেলেও নিজেকে কোনো মতো সামলে নিয়ে ধীর পায়ে বেরিয়ে যাচ্ছিলেন। ভদ্রলোক দরজা পর্যন্ত যেতেই শেখ হেলাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বললেন, এই লোক চাঁদা দেয় না, আবার চিটাগাঙের লোক। এই কথা শুনে ভদ্রলোক ঘুরে দাঁড়িয়ে এনেছি বলে তার প্যান্টের পকেট থেকে দুটি 100 টাকার বান্ডিল বের করে এক লাফে শেখ হাসিনার টেবিলের সামনে এসে পড়লেন। জননেত্রী শেখ হাসিনা চিলের মতো ছো মেরে 100 টাকার বান্ডিল দুটি নিজের হাতে নিয়ে ভদ্রলোককে বলতে লাগলেন, বসেন বসেন, এই ওনাকে চা নাস্তা দাও। শেখ হেলাল আবার টাকার বান্ডিল দুটি নেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সাথে ভদ্রলোকের সামনেই কাড়াকাড়ি শুরু করল। শেখ হাসিনা এর মধ্যে ভদ্রলোককে বলতে লাগলেন, ঠিক আছে ঠিক আছে, আমি যাব, অনুষ্ঠানটা একটু ভালো করেন, আপনি আসবেন, ঘন ঘন আসবেন। 1992 সাল থেকে যমুনা সেতুর নির্মাণ প্রতিষ্ঠান কোরিয়ান হুন্দাই কোম্পানি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়মিত চাঁদা দিয়ে আসত। আর সেজন্যই যমুনা সেতু উদ্বোধনের কয়েকদিন আগে উত্তরবঙ্গের জন্য নির্মিত গ্যাস লাইন সম্পূর্ণ ভেঙে যমুনা নদীতে পড়ে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস লাইন নির্মাণে হুন্দাই কোম্পানির ত্রুটি, অনিয়ম ও নিম্নমানের অভিযোগ আনলেও শেখ হাসিনা সরকার বেমালুম নীরব থাকে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কখনোই নীতির কথা শোনাননি, আদর্শের কথা শোনাননি, ত্যাগের কথা শোনাননি। যেই তার কাছে গিয়েছে তাকেই তিনি কারণে অকারণে শুধু বলতেন, আমি নির্দেশ দিলাম, মেরে লাশ ফেলে দাও, আমি লাশ চাই। আওয়ামী লীগের বর্তমান মন্ত্রীরা অনেকেই বলতেন, সভানেত্রী শেখ হাসিনা তো টাকা আর লাশ ছাড়া কিছুই বোঝে না, আর কত টাকা দেব, আর কত লাশ দেব, অবক্ষয় অবক্ষয়। শিল্পপতি জহির হত্যার প্রধান খুনি আসামি ইউসিবিএল ব্যাংকের পরিচালক চেয়ারম্যান আখতারুজ্জামান বাবু বলেন, আর কত টাকা দেব, দিতে দিতে তো নিঃশেষ হয়ে গেলাম। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা 1986 সনের 17 মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কখনোই একটি দিন বা একটি রাত স্বামী স্ত্রী হিসেবে কাটাননি। আগেই বলেছি, শেখ হাসিনা বাংলাদেশে আসার পর প্রথমে তার স্বামীর মহাখালী সরকারি কোয়ার্টারে ওঠেন, পরে ধানমন্ডি 32-এ তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবন, তারপর 29 নম্বর মিন্টো রোড এবং আরও পরে ধানমন্ডি 5 নম্বরে স্বামী ও নিজের বাড়িতে, এখন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে থাকেন। কিন্তু তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে এখন পর্যন্ত তার মহাখালীর আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারেই রয়েছেন। তিনি কখনোই ধানমন্ডি 32, 29-এর মিন্টো রোড,
ধানমন্ডির ৫ নম্বর কিংবা গণভবনে আসেননি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তাকে আনেননি। শুধু তাই নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন তার স্বামীর মহাখালীর কোয়ার্টারে থাকতেন, তখন ডক্টর ওয়াজেদ থাকতেন ওই কোয়ার্টারের ভিতরের রেস্ট হাউজে। দুজন দুজনের সাথে রাত দিন দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মুখোমুখিও হতেন না। মহাখালী স্বামীর কোয়ার্টারে থাকতে এবং পরবর্তীতে ধানমন্ডি ৩২-এর পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে থাকতে ১৯৮৭ সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংগঠনের ভিপি মৃণালকান্তি দাস নামের তরুণ যুবক আসার আগ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিকভাবে প্রতিদিন সন্ধ্যার ঠিক ১ ঘন্টা আগে গোসল করে পারফিউম পাউডার মেখে লম্বা চুলের একটি বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না করে শুধুমাত্র গাড়ির চালক ড্রাইভার আলালকে সঙ্গে নিয়ে অজ্ঞাত স্থানে বেরিয়ে যেতেন এবং ঘন্টা দুয়েক পরে ফিরে আসতেন। শুধু ওই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর কখনোই একা শুধু জিপ গাড়ি আর চালক নিয়ে বাইরে যেতেন না। ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানেই তিনি যেতেন তার সাথে সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন। ১৯৮৭ সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণালকান্তি দাসের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মৃণালকান্তি দাস ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করল। শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকেন। শেখ হাসিনা ধীরে ধীরে নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিলেন। অধিক রাত পর্যন্ত, এমনকি গভীর রাত পর্যন্ত ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতেই অবস্থান করতে লাগলেন। হিন্দুরা কেন আওয়ামী লীগ সমর্থন করে? এদেশের সকল হিন্দু একেবারে কায় মনে হিন্দুস্থানে বিশ্বাস করে। হিন্দুরা এই দেশে থাকলেও হিন্দুস্থান বা হিন্দু রাষ্ট্র ভারতকেই তাদের দেশ মনে করে। বাংলাদেশকে কখনোই হিন্দুরা তাদের দেশ বলে মনে করে না। তবে তাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ একদিন না একদিন হিন্দুদের রাজ্য ভারতের দখলে যাবে, আর এই বিষয়ে তারা আওয়ামী লীগকে নিকট বন্ধু মনে করে। এদেশের হিন্দু সম্প্রদায়ের দৃঢ় বিশ্বাস একমাত্র আওয়ামী লীগই হচ্ছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাজনৈতিক দল, যে দলের মাধ্যমে বাংলাদেশ একদিন না একদিন হিন্দুস্থানের অধীনে নেওয়া যাবে। আর এ কারণেই এদেশের আপামর হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে সমর্থন করে এবং আওয়ামী লীগকে ভোট দেয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নিমচন্দ্র ভৌমিকের মতে আওয়ামী লীগই হচ্ছে এদেশের একমাত্র রাজনৈতিক দল যে দল ভারত পাকিস্তান দ্বন্দ্বে বা সংঘর্ষে ভারতকেই সমর্থন জানাবে এবং শক্তি যোগাবে। এজন্যই এদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে ভোট দেয়, শক্তি যোগায়। স্বল্প শিক্ষিত মিষ্টির দোকানদার রামহরি মজুমদারের মতে একদিন দেখবা আওয়ামী লীগে কোনো মুসলমানই থাকবো না, তখন এই আওয়ামী লীগই হিন্দু লীগ হইব। আমরা জয় হিন্দে বিশ্বাস করি। জয় হিন্দু, জয় বাংলা স্লোগানে মিলটা দেখো না। আবার জয় দুর্গা, জয় মা কালী, জয় বাংলা একই ধ্বনি। তাইলে আওয়ামী লীগ করুম না তো করুমটা কি? আওয়ামী লীগ তো আধা হিন্দুই, একসময় পুরোটাই হিন্দু হইয়া যাইব। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্যাডার সার্ভিসের সদস্য, বন বিভাগের উচ্চ পদস্থ হিন্দু কর্মকর্তার মতে আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতায় বিশ্বাসী দল। তাই হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগে বিশ্বাসী সম্প্রদায়। এদেশের হিন্দুরা আওয়ামী লীগকে শুধু ভোটই দেয় না, অর্থ দেয়, বুদ্ধি দেয় এবং শুধু এখানেই সীমাবদ্ধ থাকে না। এদেশের হিন্দু সাংবাদিকেরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও আওয়ামী লীগের পক্ষে পক্ষপাতিত্ব করে। সবচাইতে ভয়ের ও বিস্ময়ের ব্যাপার হলো হিন্দু বিচারপতিরাও বিচারে পক্ষপাতিত্ব করে। হিন্দু বিচারপতিগণ বিচারপতির আসনে বসে প্রথমে বোঝার চেষ্টা করেন বাদী বা বিবাদী কোন রাজনৈতিক দল বা লোক সমর্থন করে। যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক হয় তাহলে তাকে যতটা সম্ভব লঘু দণ্ড দেওয়া হয়, আর যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক না হয় তাহলে তাকে যতটা সম্ভব গুরুদণ্ড দেওয়া হয়। প্রশাসন ও ব্যবসায় থাকা হিন্দু সম্প্রদায়ের বৈধ বা অবৈধভাবে তাদের উপার্জিত অর্থের একটা অংশ অবলীলাক্রমে শেখ হাসিনাকে দেয় এবং বাকি সম্পূর্ণ অংশ ভারতে পাচার করে। এদেশের হিন্দু সম্প্রদায় চাকরিজীবী হোক আর ব্যবসায়ী হোক, অবলীলাক্রমে এই দেশের সকল ধন সম্পদ ভারতে পাচার করে। চাকরিজীবী বৈধ অবৈধ যেভাবে অর্থ উপার্জন করুক, অর্থাৎ অসৎ পথে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করুক কিংবা চাকরির বেতনের মাধ্যমে অর্থ উপার্জন করুক, যেভাবেই উপার্জন করুক তাদের উপার্জিত সকল ধন সম্পদই ভারতে পাচার করে। হিন্দু ব্যবসায়ীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।
হিন্দু সম্প্রদায় কখনোই দেশকে তাদের দেশ মনে করে না, আর তাই এই দেশ থেকে বৈধ অবৈধভাবে উপার্জিত সমুদায় অর্থ ভারতে পাচার করে। অনুরূপভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার পরিজন সকলেই এই দেশকে নিজের দেশ মনে করে না, আর সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা বৈধ অবৈধভাবে যেভাবে অর্থকড়ি উপার্জন করুক না কেন, বাংলাদেশে একটা ফুটাকড়িও রাখেন না। তাদের উপার্জিত সকল ধন সম্পদ বিদেশে পাচার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের লোকেরা প্রধানত ভারত, সিঙ্গাপুর, হংকং, লন্ডন এবং যুক্তরাষ্ট্রে ধন সম্পদ পাচার করেন। 1992 সালে বেগম খালেদা জিয়ার বিএনপি সরকার বাংলাদেশের প্রথম ভ্যাট প্রথা চালু করে। খালেদা জিয়া ভ্যাট চালু করার সময় তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ভ্যাট প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের প্রথম পর্যায়ে ভ্যাট প্রথা বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে বেগম জিয়া সরকারকে নির্দিষ্ট সময়সীমা দিয়ে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, এর মধ্যে ভ্যাট প্রথা বাতিল না করলে হরতাল করা হবে। তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হলো, আপনি যে ভ্যাট বাতিলের জন্য হরতালের আহ্বান করতে যাচ্ছেন, আপনি ক্ষমতায় গেলে কি করবেন? ভ্যাট প্রথা বাতিল করবেন? পরেরটা পরে হবে। এই কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই ভ্যাট বাতিলের দাবিতে হরতাল করলেন। আর তিনি যখন ক্ষমতায় এলেন তখন ভ্যাট বাতিল তো দূরের কথা, উল্টো ভ্যাটের আওতা বাড়িয়ে দিলেন। অর্থাৎ বেগম জিয়া সরকারের যে সকল পণ্যের উপর ভ্যাট বসিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা সেই সকল পণ্যের উপর ভ্যাট তো বহাল রাখলেনই, বরং যে সমস্ত পণ্যের উপর ভ্যাট ছিল না সেই সমস্ত পণ্যের উপরও ভ্যাট ধার্য করলেন। শেখ হাসিনা নিজেকে বড় খেলোয়াড় মনে করতেন। তিনি মনে করেন তিনি দুনিয়ার সবচাইতে দক্ষ খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড় সারা বিশ্বে কোনো জুড়ি নেই। তিনি খেলতে ভালোবাসেন, বলতে গেলে খেলাই যেন তার একমাত্র কাজ। তিনি সকলের সাথেই খেলেন, জনতার সাথে খেলেন, রাজনৈতিক নেতাদের সাথে খেলেন, নিজের দলের কর্মীদের সাথে খেলেন, স্বামীর সাথে খেলেন, আত্মীয় স্বজনের সাথেও খেলেন, তবে কম খেলেন। নিজের বোনের সাথে খেলেন, তবে পেরে ওঠেন না, ধরা পড়ে হেরে যান। ছেলেমেয়েদের সাথে খেলতে গিয়ে প্রচণ্ড মার খান। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনে করেন তার মতো এত বড় খেলোয়াড় আর নেই, এবং তিনি যে খেলা খেলেন সে খেলা ধরার বা বোঝার শক্তি কারো নেই। পৃথিবীর কেউই তার খেলা ধরতে পারবে না, বুঝতে পারবে না। এই খেলায় তিনি অনন্য, অদ্বিতীয়। জননেত্রী শেখ হাসিনা যে খেলা খেলেন সেই খেলার নাম হচ্ছে প্রতারণার খেলা। তিনি সকলের সাথেই প্রতারণার খেলা খেলেন। এই পর্যায়ে আমরা তার পছন্দ অপছন্দের কিছু বিষয় সংক্ষেপে জানব। তার প্রিয় খাদ্য ছিল গরুর ভুঁড়ি, প্রিয় গান জিন্দেগি জিন্দেগি, প্রিয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সবচাইতে বেশি লোভ তার টাকার প্রতি, সবচাইতে অপছন্দের নামাজি মানুষ, সবচাইতে স্বস্তি এবং আনন্দের মানুষের লাশ, সবচেয়ে বেশি পটু মিথ্যা বলায়। 1995 সালে মাওয়ার রোড দিয়ে টুঙ্গিপাড়া যাওয়ার সময় ফেরিতে 30-40 বছর আগে দেশ থেকে যুক্তরাজ্যে চলে যাওয়া যুক্তরাজ্যের নাগরিক শেখ হাসিনা সরকার কর্তৃক নিয়োগকৃত শিল্প ঋণ সংস্থার পরিচালক প্রফেসর আবুল কাসেম তার নিজের থানা নবাবগঞ্জ সম্পর্কে বলেন, নবাবগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া না দেওয়া সমান কথা। নবাবগঞ্জের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না, ভোটও দেয় না। এই কথা শুনে জননেত্রী শেখ হাসিনা বললেন, রাতের অন্ধকারে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেন, আগুন লাগিয়ে ওদের পুড়িয়ে মেরে ফেলেন। কোনো কথাবার্তা বা ঘোষণা দেওয়ার ব্যাপারেও কারো সাথে কখনোই আলোচনা করা তো দূরের কথা, নিজে কোনো চিন্তাভাবনা না করেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুখে যায় আসে তাই বলে ফেলেন বা তাই ঘোষণা দিয়ে দেন। আওয়ামী লীগের নেতারা এবং শুভানুধ্যায়ীরা সবসময় তটস্থ থাকেন, এই বুঝি নেত্রী বেফাঁস কিছু বলে ফেলেন। 1997 সালের 10 জানুয়ারি রমনা বটমূলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তৃতা করার সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভার মন্ত্রী তোফায়েল আহমেদকে হাত তুলে দেখিয়ে হঠাৎ বলে উঠলেন, ওই যে তোফায়েল ভাইয়েরা 1973 সালে বাংলাদেশ ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি দিয়েছিল। আর এই কথায় দাঁড়ালো তিনি বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে বলছেন বা ঘোষণা করছেন বর্তমানে তারই মন্ত্রী তোফায়েল আহমেদ সাবেক প্রধানমন্ত্রী তারই পিতা শেখ মুজিবুর রহমানের আমলে অর্থাৎ 1973 সালে বাংলাদেশের প্রথম ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি বা নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের নির্বাহী হিসেবে এই কথা প্রকাশ্যে বলার পর
বাংলাদেশ ক্যাডার সার্ভিসের 1973 সালে সকলের অযোগ্যতার অভিযোগে চাকরি যাওয়া উচিত এবং রাষ্ট্রের তৎকালীন প্রধান নির্বাহী বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অযোগ্য লোককে চাকরি দেওয়ার অভিযোগে বিচার হওয়া উচিত, নইলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানির মামলা হওয়া উচিত। আওয়ামী লীগের জুনিয়র সারির নেতারা একদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র জয়কে বলেছে, আমরা আছি, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আপনার সাথে আমরা আছি। জয় বলছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মানুষের কাছে ভোট ভিক্ষা করে, ভোট ভিক্ষা করে আমি কোনোদিন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হব না, যদি রাজা বানান তাহলে আছি, নাইলে নাই। বঙ্গবন্ধু কন্যা সঙ্গে সঙ্গে বললেন, বাবা আমরা তো রাজাই, আগামীতে তুমিই রাজা হবা, তোমার নানা তো এদেশের রাজাই ছিলেন, তোমার নানাই তো এই দেশ সৃষ্টি করেছেন, তিনি এই দেশের মালিক ছিল, চাকর বাকররা ষড়যন্ত্র করে তোমার নানার সিংহাসন দখল করেছে। আলীবর্দী খান যেমন বাংলার নবাব ছিলেন, তারপরে তার নাতি সিরাজউদ্দৌলা নবাব হয়েছিল, তোমার নানা শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের রাজা ছিল, আগামীতে তুমিই বাংলাদেশের রাজা হবে, রাজা বাদশাদের আধুনিক নামই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। শেখ হাসিনা নির্বাচনের আগে মূলত 3টি ওয়াদা করেছিলেন। এই 3টি গুরুত্বপূর্ণ ওয়াদার প্রথমটি হচ্ছে রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন, দ্বিতীয়টি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974 বাতিল করবেন এবং তৃতীয় হচ্ছে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করবেন। এই 3টি ওয়াদার প্রথমটি টেলিভিশন ও রেডিওর স্বায়ত্তশাসন, মাশাল্লাহ, এটা বলার বা লেখার কোনো প্রয়োজন পড়ে না। এরশাদের আমলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লক্ষ লক্ষবার টেলিভিশনকে বলেছেন সাহেব বিবি গোলামের বাক্স। বেগম জিয়ার আমলে বিরতিহীন এবং লাগামহীনভাবে এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে টেলিভিশনের কথা তিনি বিবি গোলামের বাক্স বলেননি। এখন সেই নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে তার ওয়াদা এমনভাবে পূরণ করেছেন যে মানুষ এটাকে বলে বাপ বেটির বাক্স। আর দ্বিতীয় ওয়াদা বিশেষ ক্ষমতা আইন 1974। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা বিচারে মানুষকে কারাগারে রাখার এই কালো আইনটি বাতিল করবেন কিভাবে, কোন যুক্তিতে? এ যে তার পিতা শেখ মুজিবের তৈরি করা কালো আইন। এই বিশেষ ক্ষমতা আইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাসহ এদেশের হাজার হাজার নির্দোষ অপরাধ মানুষকে বিনা বিচারে কারাগারে আটক রেখেছিলেন। পিতার সৃষ্টি করা, মানুষকে নিগৃহীত করা ও অত্যাচার করার এই কালো আইন তিনি বাতিল করলে পিতার যোগ্য কন্যা, যোগ্য উত্তরসূরি তিনি কিভাবে দাবি করবেন? তাই তিনি ক্ষমতায় গিয়ে বললেন, বিশেষ ক্ষমতা আইন 1974 সে তো বাতিল করার প্রশ্নই আসে না। এই তো যোগ্য পিতার যোগ্য কন্যা, যোগ্য উত্তরসূরি, বাপ কা বেটি। এই কালো আইনটি শুধু পুরোপুরি বহালই রাখলেন না, এর কার্যকারিতাও প্রয়োগ করতে লাগলেন। কালো আইনের এই প্রয়োগ করতে গিয়ে বিরোধী দলের 4 নেতাকে বিনা কারণে বিনা বিচারে কারাগারে আটক রাখলে মহামান্য আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে শাস্তিস্বরূপ অর্থদণ্ড দেয়। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদার কথা তো মনেই হয়নি, লজ্জাও হয়নি। হাজার হলো বাবার তৈরি এবং রেখে যাওয়া এই কালো আইনটি বহাল রেখেছেন। এবং তৃতীয় ওয়াদা বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করা, এ নিয়ে তিনি ভুলেও টু শব্দ করছেন না, বেমালুম চেপে যাচ্ছেন। এক শুক্রবার বিকেলে শেখ মুজিবের একমাত্র আপন ভাই আবু নাসেরের বিধবা স্ত্রী শেখ হেলালের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে শেখ হাসিনাকে বললেন, মা তোমাকে তো পাই না, তুমি এত ব্যস্ত, এই জন্য আমি আসি না। খাটতে খাটতে তুমি একদম কাহিল হয়ে গেলে। এক কাম করো মা, সপ্তাহে 2 দিন ছুটি দিয়ে দাও, কর্মচারীরাও খুশি হবে নে, আমরাও তোমারে পাবানে। আপনি তো ঠিকই কইছেন চাচি। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরের দিনই সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা করলেন। চারিদিকে এবং পত্রপত্রিকায় সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠল। পত্রপত্রিকায় আলোচনা সমালোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে বিস্ময়ের সাথে যা বলা হলো তা হলো, সরকারের নীতি নির্ধারকেরা সপ্তাহে 2 দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না, এমনকি মন্ত্রিসভার সদস্যরাও 2 দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না এবং সপ্তাহে 2 দিন ছুটির দাবি কেউ করেও নি। তাহলে কার সাথে আলোচনা করে পরামর্শ করে সপ্তাহে 2 দিন ছুটি দেওয়া হলো? এই নিয়ে পত্রপত্রিকায় অনেক দিন পর্যন্ত হইচই চলল। প্রশ্নই থেকে গেল, উত্তর মিলল না। কেউ জানতে পারল না
বুঝতে পারল না, আবিষ্কার করতে পারল না এ যে চাচি ভাতিজির কাণ্ড। 7 মার্চের ভাষণ, ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ। আসলে শেখ মুজিবের 7 মার্চের ভাষণকে বিশ্লেষণ করলে দেখা যাবে পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য এটি একটি চমকপ্রদ অসাধারণ শর্তযুক্ত ভাষণ, ইংরেজিতে যাকে বলে ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ। শেখ মুজিবুর রহমান যদি 7 মার্চের ভাষণে প্রকৃত অর্থেই চূড়ান্তভাবে স্বাধীনতার ঘোষণা করেই থাকবেন, তাহলে ওই ভাষণেই পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়ার কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দাবি কেন করেছিলেন? ওই ভাষণের মুখ্য ও গুরুত্বপূর্ণ বিষয় ছিল শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা। 23 মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিব তার ধানমন্ডির বাড়িতে স্বাধীন বাংলার পতাকার পরিবর্তে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন কেন? শেখ হাসিনার ঐক্যমত্যের সরকারের মন্ত্রী আ.স.ম. আব্দুর রব দাবি করেছেন রাষ্ট্রীয়ভাবে 2রা মার্চকে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস করতে হবে। 2রা মার্চকে যদি স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস হিসেবে পালন করা হয়, তাহলে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের গুরুত্ব কতটুকু থাকে? যেখানে 7 মার্চে পাকিস্তানি সেনাবাহিনীর অবাঙালি দুর্বল 1000 সৈন্যকে বন্দী করে প্রায় বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব ছিল, তা না করে পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমানে বাংলাদেশে অধিক পাকিস্তানি সৈন্য সমাবেশ করার পূর্ণ সুযোগ দিয়ে 25 মার্চ বা 26 মার্চ আমাদের উপর আক্রমণ করা পর্যন্ত দীর্ঘ সময় কেন দেওয়া হয়েছিল? 25 মার্চ রাতে ঘরে ডক্টর কামাল হোসেন থাকতে এবং হাতের কাছে তাজউদ্দিন আহমেদ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকতেও শেখ মুজিবুর রহমান কেন তাদের কাছে স্বাধীনতার ঘোষণা দিলেন না? 25 মার্চের কালো রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি বর্বর বাহিনী যখন পৈশাচিক আক্রমণ করল এবং নির্বিচারে বাঙালি হত্যা করতে লাগল এবং বাঙালি সৈনিক, ইপিআর, পুলিশ, আনসার পাকিস্তানি হানাদার বাহিনীর মোকাবেলায় যুদ্ধ করতে লাগল, তখন শেখ মুজিবুর রহমান দিশেহারা বাঙালির নেতৃত্ব না দিয়ে কেন পাকিস্তানিদের কাছে ধরা দিলেন? তাহলে কি শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যে বলেন 26 মার্চ দুপুর 2:30 থেকে 3টায় পাকিস্তানের জেনারেল টিক্কা খান আমাদের বাসায় এসে আব্বাকে স্যালুট দিল, দিয়ে আব্বাকে বলল, স্যার, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আপনার সাথে আলোচনা করার জন্য আমাকে একটি স্পেশাল বিমান সহ পাঠিয়েছে আপনাকে রাওয়ালপিন্ডি নিয়ে যাওয়ার জন্য। আপনি ম্যাডামকে অর্থাৎ বেগম মুজিবকে সাথে নিতে পারেন, চাইলে অন্য কাউকেও নিতে পারেন। আব্বাকে সসম্মানে জেনারেল টিক্কা খান নিয়ে গেল। যাওয়ার সময় মাকে জেনারেল টিক্কা খান স্যালুট দিয়ে গেল। তাহলে কি এটাই সত্যি? শেখ মুজিবুর রহমান কি মনে করেছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানোর জন্য রাওয়ালপিন্ডি নিয়ে যাচ্ছেন? আর তাই কি পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণের মুখে গোটা বাঙালি জাতিকে অসহায় অরক্ষিত রেখে তিনি জেনারেল টিক্কা খানের সাথে পাকিস্তান চলে গেলেন? পাকিস্তানি নরপিচাস হায়নাদের আক্রমণের মুখে আপোষকামী নেতার আপোষের ফলে দিশেহারা নাবিকের মতো কিংকর্তব্য বিমূঢ় বাঙালি জাতি। ঠিক সেই সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলার মধ্যে থাকা বাঙালি পাকিস্তানি সেনা আইনে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে এলেন এক তরুণ বাঙালি সৈনিক। মুক্তিপাগল স্বাধীনতাকামী মানুষকে তিনি শোনালেন স্বাধীনতার অমর বাণী। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা করলেন, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলাম। 27 মার্চ প্রত্যুষে ইথারে ভেসে এলো এই অমর স্বাধীনতার বাণী। সঙ্গে সঙ্গে বাংলার মুক্তিপাগল দামাল ছেলেরা ঘর থেকে বেরিয়ে পড়ল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান প্রথমে ঘোষণা করলেন, আই অ্যাম মেজর জিয়া, প্রেসিডেন্ট অব পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ। আই ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ। পরে কৌশলগত কারণে তিনি বললেন, আই অ্যাম মেজর জিয়া, আই ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ অন বিহাফ অব আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় কি পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে আপোষের ভিত্তিতে শেখ মুজিবুর রহমানের ক্ষমতা গ্রহণের পথে অন্তরায় হল? এর পরপরই 17 এপ্রিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে ঘটে গেল আর এক ঐতিহাসিক ঘটনা। ভারত সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে
আন্তর্জাতিক বিশ্বের বহু দেশের সাংবাদিকদের সামনে কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে 17 এপ্রিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের বিপ্লবী সরকার শপথ গ্রহণ করল। তাজউদ্দিন আহমেদ হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ তার মন্ত্রিসভা গঠন করলেন। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতেই শেখ মুজিবুর রহমানকে করা হল রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে করা হল অস্থায়ী রাষ্ট্রপতি। যদি শেখ মুজিবুর রহমান আপোষের ভিত্তিতে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় গিয়েও থাকেন, তাহলে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ শেখ মুজিব ইয়াহিয়ার আপোষ ফর্মুলা কি ভণ্ডুল করে দেয়নি? আর এর জন্যই কি সফল নেতৃত্ব দিয়ে সরকার পরিচালনা করে দেশ স্বাধীন করে স্বাধীন দেশে শেখ মুজিবুর রহমানকে ফিরিয়ে আনার পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকেই শেখ মুজিবুর রহমান তার মন্ত্রিসভা থেকে নিগৃহীত করে বের করে দিয়েছিলেন? হয়তো এর জন্যই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সেনাবাহিনীর সর্বজ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান না করে চাকরিতে জুনিয়র শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান করেছিলেন। শুধু তাই নয়, যে মুক্তিযোদ্ধা প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন করল, যুদ্ধে বিজয়ী হল, দেশে ফিরে এসে কোন আক্রোশের কারণে শেখ মুজিবুর রহমান বিজয়ী মুক্তিযোদ্ধাদের ছুড়ে ফেলে দিলেন? এবং যে প্রশাসন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের তাবেদারি করেছে, বাঙালিদের হত্যা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই পরাজিত প্রশাসনকে কী কারণে শেখ মুজিবুর রহমান পূর্ণ প্রতিষ্ঠিত করলেন? মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করে, অবহেলা করে, অত্যাচার করে, শুধুমাত্র সদিচ্ছার অভাবে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা না করে অমুক্তিযোদ্ধাদের এমনকি রাজাকারদেরও মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করে শেখ মুজিবুর রহমান এক কলঙ্কের সৃষ্টি করলেন। কিন্তু কেন? 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সৈন্যরা দৈনিক ইত্তেফাক পত্রিকা জ্বালিয়ে দিলে তড়িৎ গতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ইত্তেফাকের মালিক ব্যারিস্টার মইনুল হোসেনদের ক্ষতিপূরণ বাবদ নগদ 10 লক্ষ টাকা দেয় এবং মুক্তিযুদ্ধের সময় মইনুল হোসেনরা লন্ডন, জার্মানি ঘুরে অত্যাধুনিক অফসেট মেশিন কিনে আনলেন, কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিলেন না। পাকিস্তান হানাদার কবলিত গোটা সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের গোটা 9 মাস মইনুল হোসেনরা পাকিস্তানের প্রেস থেকে বিনা পয়সায় ইত্তেফাক পত্রিকা বের করলেন। বলা বাহুল্য, ওই সময় ইত্তেফাককে পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খান, টিক্কা খান, ফরমান আলী, নিয়াজি ও পাকিস্তানের অন্যান্য জেনারেল ও সৈন্যদের এবং ঘাতক গোলাম আজম সহ অন্যান্য আলবদর রাজাকারদের প্রশংসা করে খবর ছাপা হতো। আর মুক্তিযোদ্ধাদের বলা হতো দেশদ্রোহী ভারতীয় চর। অর্থাৎ ইত্তেফাক তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের তাবেদারি ও দালালিতে লিপ্ত ছিল এবং দালালি ও তাবেদারির পুরস্কার হিসেবে পাকিস্তান সরকারের সমস্ত বিজ্ঞাপন ইত্তেফাক পেত। অপ্রত্যাশিতভাবে হঠাৎ 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যাওয়ায় ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুরা পাকিস্তান সরকারের কাছ থেকে দালালি ও তাবেদারির পুরস্কার স্বরূপ পাওয়া বিজ্ঞাপনের বিলের টাকা নিতে পারেনি। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে পূর্বের পরিচয়ের সূত্র ধরে স্বাধীন দেশের কর্ণধার শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাকিস্তানি দালালি ও তাবেদারির সেই বিলের টাকা নেয়। কোনো বিবেকবান মানুষ কি এই বিলের টাকা দিতে পারেন? এই জন্যই কি লক্ষ মানুষের জীবন আর মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে? ধিক শেখ মুজিব, ধিক! এদেশের মুক্তিপাগল দামাল ছেলেরা প্রাণের মায়া ছিন্ন করে দেশমাতৃকার মুক্তির জন্য প্রাণপণ লড়াই করছে, হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধ করছে। ঠিক তখন পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ নস্যাৎ করার জন্য কুমতলবে ইপিসিএস-এর পরীক্ষা নিল, অর্থাৎ ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিস। নিজের প্রাণের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের কবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর জন্য অগ্নি পরীক্ষার দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল। আর স্বার্থান্বেষী চরম সুবিধাবাদী কতিপয় ব্যক্তি পাকিস্তান সরকারের দেয়া সেই ইপিসিএস পরীক্ষায় অংশ নিল এবং দেশপ্রেম বিবর্জিত ওই ব্যক্তিরা ইপিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিসে চাকরিতে যোগ দিল। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন শেখ মুজিবুর রহমান ওই বিশ্বাসঘাতক দেশদ্রোহীদের স্বাধীন বাংলাদেশ ক্যাডার সার্ভিসের চাকরিতে পূর্ণ বহাল করলেন। কিন্তু কেন? ন্যূনতম বিবেক থাকলেও কি এটা সম্ভব? ধিক শেখ মুজিব, ধিক! মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিক সর্বহারা দলের নেতা
কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দিদশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সম্মুখ থেকে গুলি করে হত্যা করে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার বলে আস্ফালন করে শেখ মুজিব হয়েছে বিবেকহীন এক কাপুরুষ। মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানুষের মনন জগতের এক ধরনের অনুভূতি, যে অনুভূতির ফলে একটা জাতির মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের ফলে গোটা জাতি মন থেকে পুরনো ধ্যান ধারণা, ব্যক্তি স্বার্থপরতা ঝেড়ে ফেলে নতুন মন ও ভাবনা নিয়ে গড়ে ওঠে। এই মন ও ভাবনাকে বলা হয় চেতনা। আর এই গড়ে ওঠা নতুন মন ও ভাবনা বা চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি বড় করে দেখা, বেশি ভালোবাসা। নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থকে বেশি বড় করে দেখা, নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে অন্যের সুখ দুঃখকে প্রাধান্য দেয়া। একটা জাতির জীবনে এই চেতনা বছর বছর আসে না, একটি বিশেষ মুহূর্তে, একটি বিশেষ প্রয়োজনে হাজার হাজার বছর পর একটি জাতির জীবনে এইরূপ চেতনার জন্ম বা সৃষ্টি হয়। আর একটা জাতির জীবনে যখনই এ চেতনার সৃষ্টি হয় তখনই সেই জাতি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে একে অপরকে নিজের মতো ভালোবাসে, কখনো কখনো নিজের চাইতেও অন্যকে বেশি ভালোবাসে। জাতীয় জীবনে যখনই এই চেতনার জন্ম হয় তখনই সেই জাতি মাথা তুলে দাঁড়ায়। পৃথিবীর কোনো শক্তি সেই জাতিকে দাবিয়ে রাখতে পারে না। অন্যকে নিজের চাইতে বেশি ভালোবাসার চেতনা হাজার হাজার বছর পর বাঙালি জাতির জীবনে এসেছিল 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময়। 1971 সালে বাঙালি জাতি নিজের সুখ দুঃখের চাইতে অন্যের সুখ দুঃখকে বড় করে দেখেছে, বেশি করে দেখেছে। নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসার বা অন্যকে নিজের মতো ভালোবাসার চেতনা বারবার আসে না। হাজার বছরে একটা জাতির জীবনে একবারই এই চেতনা আসে। জাতীয় জীবনে যখন এই চেতনা আসে তখন গোটা জাতি প্রায় সকল প্রকার অন্যায়, অবিচার, স্বার্থপরতা, পরাধীনতা ইত্যাদি সকল কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মুক্তির লড়াই শুরু করে। বাঙালি হাজার বছরের ইতিহাসে একমাত্র 1971-এর মুক্তিযুদ্ধের সময়েই বাঙালি এই চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল এবং গোটা বাঙালি জাতি তখন সকল প্রকার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখেছে, অন্যকে নিজের চাইতে বেশি ভালোবেসেছে, সমস্ত বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করেছে। এক কথায় মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা, নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থ বেশি দেখা। স্বাধীনের পর দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে। আর এই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্বের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। বলা যায় শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় ইংল্যান্ডের ক্রোমওয়েল রাজতন্ত্রের ক্ষমতা লোভ করে নিজেই ক্ষমতার অপব্যবহার করে একজন স্বৈরাচারী শাসক হয়েছিলেন, কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করেনি। দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল তার মৃত্যুর পর। এই বিচার প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল। কবর হতে তার হাড়গোড় তুলে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছিল। এটাই হলো আইনের শাসন। 1975-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদে যুদ্ধ করে দেশের যে ক্ষতি করেছি সেই অপরাধে আমার ফাঁসি চাই। স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করায় এবং হত্যাকারীদের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসি চাই। 1983-এর মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল এবং 1984-র ফেব্রুয়ারি সেলিম ও দেলোয়ার হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ নিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই। 1992 সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু মুসলমান রায়ট লাগিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই। 1992 সালের পর থেকে 1996 সালের মার্চ পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে শেখ হাসিনার নীল নকশা ও নির্দেশে যে 103 জন লোক নিহত হয়, এই অজ্ঞাতনামা 103 জন মানুষ হত্যার দায়ে
আমার ফাঁসি চাই। তবে তার আগে সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সঠিক সময়ে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না করায় আমাদের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষকে নিহত হতে হয় এবং ২ লক্ষ মা বোনকে ধর্ষিত হতে হয়। এই ৩০ লক্ষ মানুষ হত্যা, ওই ২ লক্ষ নারী ধর্ষিত হওয়ার জন্য শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। যেই মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে এনেছে, স্বাধীনতার পর ভারত থেকে সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না এনে রাজাকার আলবদর ভুয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। ক্ষমা না চাইতেই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের ঢালাওভাবে ক্ষমা করে দেওয়ার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই। মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারকে বন্দী অবস্থায় বিনা বিচারে গুলি করে হত্যা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। জনগণের ভোট দেওয়ার অধিকার, মিছিল করার অধিকার, দল করার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণসহ সংবিধানের মৌলিক অধিকার হরণ করে জাতির উপর একদলীয় বাকশালের শাসন, শোষণ চাপিয়ে দেওয়ার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই। ভারতে বসে স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা, ষড়যন্ত্র ও পরিকল্পনা করে এবং ১৯৮১ সালের ৩০ মে তা বাস্তবায়িত করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। ১৯৮২ সালে জনগণ কর্তৃক নির্বাচিত বিএনপি সরকার উৎখাত করে সামরিক সরকার প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে শেখ হাসিনার বিচার চাই। সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য ষড়যন্ত্র ও পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে ৮৩-এর মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর ও জয়নাল এবং ৮৪-এর ফেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। ১৯৯২ সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রায়ট লাগিয়ে দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিচার চাই। ১৯৯২ থেকে ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য ঢাকা শহরে নিরীহ ১০৩ জন অজ্ঞাতনামা সাধারণ মানুষকে খুন করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। উপসংহার: সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মতো ক্ষমতাসীন থাকাকালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা থাকলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবেন এবং পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা কাশ্মীরের হিন্দু রাজার মতো ভারতীয় সেনাবাহিনী ডেকে এই দেশটাকে ভারতের দখলে দিয়ে যাবেন। সমগ্র জাতি, বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধারা হুঁশিয়ার। শেষ হল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু রচিত আমার ফাঁসি চাই বইটির পাঠ। বইয়ের শেষে লেখক শেখ হাসিনা পরিবারের সাথে তার নিজের এবং তার স্ত্রী ময়নার বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের অনেকগুলো ছবি সংযুক্ত করেছেন। ছবিসহ বইটি পাঠ করতে আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে বইটি সংগ্রহের জন্য অনুরোধ রইল। মহান রাব্বুল আলামিন